মার্চ টু যমুনা কর্মসূচির জন্য ঝাঁপাতে চায় আওয়ামী লীগ। মরিয়া হয়ে উঠেছেন কি ওয়াকার? আসলে পাপ বাপকেও ছাড়ে না। হাসিনার সঙ্গে পাপ করেছিলেন ওয়াকার। হাসিনা মুখ খোলার পর থেকেই বিশ্বব্যাংক থেকে শুরু করে IMF, জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি একের পর এক ইউনূসের বিরুদ্ধে তারা চলে যাচ্ছে বা কথা বলছে। মানে ওয়াকার এই দায়িত্ব নিতে এক প্রকার প্রস্তুত ছিলেন, সেটা ধরে নিতে হচ্ছে। শুধু সুযোগের অপেক্ষা করছিলেন মাত্র। কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পেরেছেন তিনি আদৌ? আওয়ামী লীগ যেভাবে সংকীর্ণ রাস্তাটাকে চওড়া করছে, আর এর ফলে কপালের ভাঁজ আরো চওড়া হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলি। তেলে জলে কি কোনো কালে মিলমিশ খেয়েছে, নাকি ভবিষ্যতেও খাবে? কিংবা সাপের সঙ্গে বেজির কখনো গলায় গলায় ভাব কি দেখেছেন? বাস্তবে এই সমস্ত জিনিস সমান্তরাল সরলরেখায় চললেও রাজনীতির ক্ষেত্রে কিছু সময় সরলরেখা বক্ররেখা হয়ে যায়। কি ভাবছেন, হঠাৎ করে কেন রাজনীতির সঙ্গে সরলরেখা বক্ররেখা টেনে আনছি? আমরা তো প্রত্যেকেই জানি রাজনীতির অঙ্ক বড়ই কঠিন। আজ রাজনীতির কোন অঙ্কের কথা বলবো আপনাদের? আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার, ওয়াকারের নানান কীর্তিফাঁস, আর এরপরে ওয়াকারকে নিয়ে বাংলাদেশে একাধিক জল্পনা চলছে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ওয়াকারকে নিয়ে নানা গুজব, রটনা, আলাপ আলোচনা, এমনকি মিম পর্যন্ত বের হয়েছে। তবে এই জল্পনা কল্পনার একাধিক কারণও রয়েছে। বিগত কয়েকদিনে বাংলাদেশ সেনাপ্রধানের গতিবিধি বেশ রহস্যজনক। সম্প্রতি ওয়াকার চীন সফর করেছেন, জানতেন কি আপনি? আর চীন সফর থেকে ফিরেই তিনি গিয়েছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে। কোন সেনাপ্রধান এভাবে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন কিনা আগে, সেটা বাংলাদেশের ইতিহাসে অন্তত নেই, তাই বিরল ঘটনা বলা হচ্ছে। তবে শুধু বাংলাদেশের প্রধান বিচারপতি নয়, 24 ঘন্টার ব্যবধানে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা অর্থাৎ মোহাম্মদ ইউনূসের কাছেও গিয়েছিলেন ওয়াকার। কেন ওয়াকার প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি বা ইউনূসের কাছে গিয়েছিলেন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মরিয়া হয়ে উঠেছেন কি ওয়াকার? বাংলাদেশ সেনার একটা বড় অংশ ওয়াকারের ওপর বিরক্ত এবং ক্ষুব্ধ। হতে পারে সেই বিষয়ে তিনি নালিশ জানাতে গিয়েছিলেন, তাই এতটা মরিয়া হয়ে তিনি 3টি জায়গাতে গেছেন। অন্যদিকে এনসিপির প্রথম সারির নেতারা ওয়াকারকে নিয়ে নানা মন্তব্য করছেন। বিএনপি ও সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার করছে। আর জামাত যে ওয়াকারকে গদিচ্যুত করতে চাইছে সেটা এখন সকলের কাছে জলের মতো পরিষ্কার। অথচ এই ওয়াকারই মাত্র 1 বছর আগে শেখ হাসিনাকে উৎখাত করতে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছিলেন। এত কিছুর পরে ওয়াকারের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। কেন সেনা কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না, সেটা নিয়েও একটা আলোচনা চলছে বাংলাদেশের আনাচে কানাচে। একটু মনে করুন 2024-এর 5ই অগাস্টের কথা। শেখ হাসিনা দেশ ছাড়ার পরে ঠিক কি ঘটেছিল বাংলাদেশে? জাতির উদ্দেশ্যে অর্থাৎ বাংলাদেশবাসীর উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন ওয়াকার। আর সেই ভাষণে ওয়াকার কি বলেছিলেন? তিনি বলেছিলেন এখন থেকে অর্থাৎ 2024-এর 5ই অগাস্ট থেকে বাংলাদেশের জনগণের ভালো মন্দের দায়িত্ব তার কাঁধে। আরো অনেক বড় বড় কথা বলেছিলেন ওয়াকার সেদিন। মানে ওয়াকার এই দায়িত্ব নিতে এক প্রকার প্রস্তুত ছিলেন, সেটা ধরে নিতে হচ্ছে। শুধু সুযোগের অপেক্ষা করছিলেন মাত্র। কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পেরেছেন তিনি আদৌ? তিনি তো এদিক ওদিক শুধু খাবি খেয়ে বেড়াচ্ছেন। যে ইউনূসের জন্য এতদিন এত করেছেন ওয়াকার বা এক সময় করে গিয়েছেন, সেই ইউনূসই তাকে না জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে বিদেশি নাগরিক খলিলুর রহমানকে তারই মাথার উপর বসিয়ে দেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশ ওয়াকারের বিরুদ্ধে লেলিয়ে দেন। আসলে পাপ বাপকেও ছাড়ে না। হাসিনার সঙ্গে পাপ করেছিলেন ওয়াকার। ওয়াকারকে সরিয়ে পরবর্তী সেনা প্রধান হিসাবে পাকিস্তানপন্থী এক সেনা কর্তাকে বসিয়ে দেওয়ার একেবারে যাবতীয় পরিকল্পনাও কিন্তু সেরে ফেলেছিল জামাতের সহায়তায় ইউনূসেরা। কিন্তু সে যাত্রায় ওয়াকার বেঁচে যান বা তাকে বাঁচিয়ে দেওয়া হয়। আর ওয়াকারকে কে বাঁচায় জানেন? ভারত। হ্যাঁ, ঠিকই শুনছেন,
ভারতই বাঁচায় ওয়াকারকে। ওয়াকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেই খবর ওয়াকারের কাছে পৌঁছে দেয় ভারতীয় গোয়েন্দা সংস্থা। ফলে সে যাত্রায় বেঁচে যান জেনারেল ওয়াকার। আর এটা প্রমাণিত হলো তো ভারত শান্তির পক্ষে, কারো ক্ষতি চায় না। হাসিনা পরবর্তী বাংলাদেশে ওয়াকারকে যে মানুষ খুব একটা ভালোভাবে নেননি সেটা স্পষ্ট। শেখ হাসিনার সাক্ষাৎকারের পরে সেটা আরো উজ্জ্বল হয়েছে। স্পষ্ট হয়েছে জুলাই গণ অভ্যুত্থান এবং হাসিনা দেশ ত্যাগের মাস্টারমাইন্ড ছিলেন ওয়াকার। বাংলাদেশবাসীর সামনে হয়তো ওয়াকারের আসল চেহারা সামনে এসেছে অনেকটা পরে, কিন্তু ওয়াকার তিনি তো বুঝে গিয়েছিলেন অনেক আগেই। আর তাই তো চলতি বছরের 19শে জুন এই ধরনের প্রচারের বিরুদ্ধে সতর্কতা জারি করেছিল বাংলাদেশ সেনা। কিন্তু সেই সতর্কতা জারির পরে আদেও কি থামানো গেছে বাংলাদেশবাসীকে? বলছি, সবসময় যুদ্ধ করতে হবে তার কি মানে? অনেক সময় তো বিনা যুদ্ধেও জয়লাভ করা যায়। 5ই আগস্ট শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছিলেন, সেই ঘটনা নিয়ে ভবিষ্যতে কোনো সিনেমা হলে আশ্চর্য হওয়ার অন্তত কিছু নেই। আর সিনেমা হলে সেখানে থ্রিলার তো থাকবে, বা থ্রিলার থাকবে না সেটা তো হতে পারে না। থ্রিলার হচ্ছে মাটিতে মিশে যাওয়ার প্রাক মুহূর্তে শেখ হাসিনা এবং তার দল যেভাবে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছেন। একের পর এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন শেখ হাসিনা। ওয়াকিবহাল মহল মনে করছে এটা ভারতের অনুমতি ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আর ভারত হাসিনাকে আন্তর্জাতিক মিডিয়ায় মুখ খোলার শুধু ছাড়পত্র দেয়নি, যাবতীয় ব্যবস্থাও করে দিয়েছে। হাসিনা মুখ খোলার পর থেকেই বিশ্বব্যাংক থেকে শুরু করে IMF, জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি একের পর এক ইউনূসের বিরুদ্ধে তারা চলে যাচ্ছে বা কথা বলছে। আর সেই সংকীর্ণ রাস্তা চওড়া করে আওয়ামী লীগ বাংলাদেশে প্রবেশ করতে চাইছে। ইতিমধ্যেই গোটা বিশ্ব দাবি তুলেছে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা নিয়ে আসা হয়েছে সেটা আসলে গণতন্ত্রের ওপরই কুঠারাঘাত। আর হাসিনার অনুপস্থিতিতে তার মৃত্যুদণ্ড দেওয়া এবং বাংলাদেশের কণ্ঠরোধ করার প্রকাশ্যে ফতোয়া জারি করে মোহাম্মদ ইউনূস আরও একঘরে হয়ে পড়েছেন বিশ্ব রাজনীতিতে, সেটা স্পষ্ট। আর এবার মার্চ টু যমুনা কর্মসূচির জন্য ঝাঁপাতে চায় আওয়ামী লীগ। সেই প্রস্তাব ইতিমধ্যে তারা পাঠিয়ে দিয়েছে তাদের দলনেত্রী শেখ হাসিনার কাছে। শেখ হাসিনার গ্রিন সিগন্যাল পেলেই আওয়ামী লীগ নেতৃত্ব খুব শীঘ্রই মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করবে। এবং আওয়ামী লীগ যেভাবে সংকীর্ণ রাস্তাটাকে চওড়া করছে, আর এর ফলে কপালের ভাঁজ আরো চওড়া হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলির। নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটালে।